যুদ্ধ নয়, শান্তি চাই আবারও বললেন প্রধানমন্ত্রী। জনসংখ্যাকে সম্পদে রূপান্তর কাজ করছে সরকার। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড লু। জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করার প্রত্যয়। এবং 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো সংবাদে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ সংস্থান জরুরি বলে জানান তিনি। বুধবার রাজধানীর একটি হোটেলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক চালু করেছিল, সেটি বন্ধ করে দিয়েছিল বিএনপি। তবে আবারও জনগণের স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আইসিপিডি 30 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 48টি দেশের প্রতিনিধিদের আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এ সময় সরকার প্রধান জনগণের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। তবে এসব প্রকল্প বাস্তবায়নে অর্থ সংস্থান জরুরি বলে জানান তিনি। শুরু থেকেই বাংলাদেশ আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রত্যয়ী। আমরা চাই সকল দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো যাতে আইসিপিডির লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করতে পারে, সেজন্য ইউএনএফপি এর অন্যান্য উন্নয়ন সহযোগীরা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহী হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর চালানো আগ্রাসনের বিরোধিতা করে সবার সহায়তা কামনা করেন। একই সাথে বাংলাদেশের নারী শিশুদের নিয়ে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমানে সারা দেশে 14,500-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা ইতিমধ্যে 2021 সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে আগামী দিনের সম্পর্ক আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি এমন প্রত্যাশা জানিয়েছেন। বৈঠক শেষে পরিবেশমন্ত্রী জানান, সামনের দিকে দুদেশের সম্পর্ক কীভাবে আরও সুদীর্ঘ করা যায় সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এইচএমইতেও রিপোর্ট। 3 দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ডোনাল্ড লুর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ডোনাল্ড লু সাংবাদিকদের জানান, বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তনের বিষয়ে এবং পরিবেশ রক্ষার বিভিন্ন খাতে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র। আমরা এখানেই ছিলাম
Excited about the cooperation we're doing in the space of climate change. Much more. এদিকে পরিবেশ মন্ত্রী জানান, জলবায়ু ফান্ড নিয়ে কাজ করা সংস্থাগুলো থেকে সহায়তা পাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে আমরা যেটা বলি একটা ক্রস কাটিং ইস্যু। দেখেন জলবায়ু পরিবর্তনের সাথে কৃষি সম্পৃক্ত, আমাদের পানি সম্পদ সম্পৃক্ত, আমাদের অবকাঠামো সম্পৃক্ত, সব কিছুই সম্পৃক্ত। সুতরাং এটা একটা ক্রস কাটিং এরিয়া। আমার মনে হয় না এখানে আনুষ্ঠানিক কোনো চুক্তির প্রয়োজন আছে। আমরা আমাদের যে চাহিদা আছে, আমাদের যে অগ্রাধিকারগুলো আছে, সেগুলোর আলোকে এটা আমরা সাজাবো। সামনের দিনে দুদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পরিবেশ মন্ত্রী। বর্তমানে আমাদের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে আরও গভীর করা। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। এই সময়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 21 জন। এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 32 জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 2545 জন। এদিকে গত বছরের চেয়ে এবার ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। ফলে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিলেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবিরুল বাশার। কাউসার আমাদের রিপোর্টে বিস্তারিত। গত বছর অর্থাৎ 2023 সালে বিগত সব বছরের ডেঙ্গুতে আক্রান্তের এবং মৃত্যুর রেকর্ড হয়েছিল। মশার কামড়ে স্বজনহারাদের অসহায়ত্ব দেখেছে পুরো জাতি। এবছর এই কয়েক মাসেই আক্রান্তের সংখ্যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। এবছরে এখনও ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও এখনই অনেক জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আবার মৃত্যুও হয়েছে। ফলে এবছরে ভয়াবহ পরিস্থিতির শঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। 2000 থেকে 2022 সাল পর্যন্ত এই মোট 23 বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল 2023-এ এক বছরে তার চেয়ে অনেক বেশি হয়েছে। কিন্তু 2024 সালে আমরা যেটি দেখছি, 2023 সালে সর্বোচ্চ ডেঙ্গু হলেও আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর যে সংখ্যা ছিল 2024 সালে আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তার চাইতে দ্বিগুণ। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাঠ পর্যায়ে যে কাজ করছি তাতে দেখা যাচ্ছে যে এডিস মশার ঘনত্ব অনেক বেশি। একই সাথে মশা মারার জন্য ব্যবহৃত যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটি পরিবর্তন করার পরামর্শ দেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবিরুল বাশার। ডেঙ্গু নিয়ন্ত্রণে যে পদ্ধতিতে আমরা যাচ্ছি সেই পদ্ধতিতে গেলে আসলে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। আমি একটি মডেল প্রস্তাব করেছি যেটির নাম দিয়েছি কেবি মডেল। সেই মডেলে বিস্তারিত বর্ণনা করা আছে এবং বেশ কয়েকটি পত্রিকাতে সেটি প্রকাশিত হয়েছে। সেই মডেলটি বাস্তবায়ন করলে আমার বিশ্বাস যে বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে। চিকিৎসকরাও বলছেন রোগী বাড়লেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। ফলে অনেকেই মশাবাহিত এই রোগে মারা যান। তাই এখন থেকে ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন থাকলে আক্রান্ত কম হবে, আমাদের হসপিটালের মধ্যে সংকটও কম হবে এবং আমরা হসপিটাল, আপনারা জানেন হসপিটালে অবশ্যই লিমিটেড, শয্যা সংখ্যা লিমিটেড। এই ক্ষেত্রে অতিরিক্ত আক্রান্ত হলে এবং যারা সিভিয়ার ফর্মে যারা হয়, বিশেষ করে প্রথমবার আক্রান্ত হলে দ্বিতীয়বার কিন্তু যারা আক্রান্ত হয়, তৃতীয়বার যারা আক্রান্ত হয় তারাই কিন্তু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। জনগণের সম্পৃক্ততা ছাড়া এডিস মশার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তারা। পরামর্শ দেন জনসচেতনতা বাড়ানোর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবারও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এর আগে এপ্রিলে বেশ কয়েকবার তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করা হয়। এদিকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের উৎপাত যেন থামছেই না।
হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও অধিকাংশ রোগীকে পরীক্ষা করতে হয় বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের মুখপাত্র হাসপাতালে এসেই স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যান। যদিও এসব অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। শেখ মিন্টুর ক্যামেরায় শাহরিয়ার মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। মধ্যম ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার অন্যতম আশ্রয়স্থল সরকারি হাসপাতালগুলো। স্বল্প খরচে চিকিৎসা সেবা পেতে সরকারি হাসপাতালগুলোতে কম বেশি সবাই ছুটে যান, কিন্তু রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় রোগীদের। অভিযোগ উঠেছে হাসপাতালটিতে প্রায় সব ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকলেও রোগীদের ছুটতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। এমনকি ভর্তি রোগীরাও পরীক্ষা করান হাসপাতালের বাইরে। রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্যাথোলজি স্যাম্পল কালেকশনকারী সবুজ আব্দুর রহমান নামে এক লোকের মাধ্যমে স্যাম্পল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। সেখানে রোগীদের যেমন গুনতে হয় বাড়তি টাকা, তেমনি কমিশনের টাকায় পকেট ভারী হয় সবুজের। হাসপাতালের ভেতরে আব্দুর রহমানের সাথে সবুজের টাকা লেনদেনের একটি ছবিতে তার প্রমাণও মেলে। এছাড়াও একই কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ওটি বয় মামুন, ওয়ার্ড বয় আক্তার সহ সংশ্লিষ্ট বেশ কয়েকজনের। বাইরে পপুলার হসপিটাল আছে না, ওইখানে। কেন এখানে তো সব আছে, আপনার বাইরে করতে বললেন? ওনারা বাচ্চার যেই করে পরীক্ষা দিছে সব বাইরেই দিছে বেশিরভাগ। আর মেডিসিন কিনছেন বাইরে না মুগদা হসপিটালে? মেডিসিনও বাইরে থেকেই কিনছি। এখন আমার যদি আর 7 দিন ভর্তি দেয় তাহলে আর 7 দিনে 40,000 দেবো, যাই বলেন গ্যারান্টি দিই। আমার আসার মধ্যে চলে যেতে আমার 2 পয়সা কম যায় সরকারি মেডিকেল অনুযায়ী আপনারা মানুষের সেবার জন্য। আপনারা যদি এখানে আমার 20,000 প্রায় এমন জায়গা আমি কিনলে গাইছি। যদিও এসব অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, পরীক্ষা নিরীক্ষা সহ রোগীদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় সব ওষুধ এবং সেবা। সে পরীক্ষাগুলো নির্দিষ্ট কারণে যেগুলো আমাদের এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সেগুলো যেতে পারে, এবং সেটা হলো মানসম্পন্ন মেডিকেল, যে কোনো মানসম্পন্ন লেভেল করতে সব পরীক্ষা করতে পারে। আমার পরীক্ষার বিষয়টা চাপ দিয়ে দেওয়া ক্লিয়ার। আর যদি কেউ জরুরি থাকে, যদি আমার কাছে আপনারা দেন, আমি তাকে আইনগত ব্যবস্থা নেব। ভোগান্তি দূর করে সঠিক সেবা নিশ্চিতের পাশাপাশি দালাল চক্র এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রোগীদের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সারা বাংলা প্রসঙ্গ। গাইবান্ধায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে গড়িদিঘি নামক স্থানে ফুলমিয়ার ও সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামে শহীদুল নামের অপর একজন কৃষক নিহত হয়। স্থানীয়রা জানান, জমিতে ধান কাটতে গিয়ে হঠাৎ করে বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে কৃষক ফুলমিয়া। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ধান কাটার সময় বজ্রপাতে শহীদুল নামের অপর একজন কৃষক নিহত হয়। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকরা প্রায় 4.5 মাস পর বাড়ি ফিরেছেন। দীর্ঘদিন পর নোয়াখালীর নিজ বাড়িতে ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিক আনোয়ারুল হক রাজু। তার এই বাড়ি যেন সৃষ্টি করেছে আবেগঘন পরিবেশের। 5.5 মাসের বেশি সময় পর রাজুকে ফিরে পেয়ে খুশি মা বাবা। এদিকে নাবিকদের দ্রুত মুক্তিতে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন নাবিকের স্বজনরা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, আমরা ঘুম থেকে উঠে চোখ খুললেই দেখতাম অস্ত্র আমাদেরকে তাক করানো। ঈদের পিক ভাইরালও ছিল, ওইখানে আমরা সবাই বি সাইনটা ওই জন্যই দিয়েছিলাম যে 2-1 দিনের ভিতর মুক্তিপণ আসবে, এই কারণে আমরা আশাবাদী ছিলাম। আর মুক্তিপণ কত দিচ্ছে এটা টোটালি কনফিডেন্সিয়াল ছিল, তা কেউই জানে না, শুধু কোম্পানি জানে আর বাংলাদেশ সরকার জানে, এছাড়া আমরা আর কেউ জানি না। খুলনা ও যশোরে পৃথক 2টি হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক আব্দুল সালাম খান এবং বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মতিয়ার হোসেন পৃথক এই রায় ঘোষণা করেন। যৌতুকের দাবিতে 2011 সালে খুলনা নগরীর বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরনবী ও তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধ
করে হত্যা করে। এরপর মরদেহ এবং তার শিশুপুত্রের ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। অপরদিকে 2020 সালে কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুকে কোমল পানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন অবস্থায় অভয়নগরের পুরাখালী গ্রামের সরকারি বাওরের পাশে নিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাওরের কচুরিপানায় নিচে লুকিয়ে রাখে মোহাম্মদ রাজ্জাক পাটোয়ারি। রাজবাড়ীর গোয়ালানন্দে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মঞ্জু শেখ হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভিন এই রায় দেন। মামলার অপর আসামি রুবেল ব্যাপারীকে 3 বছরের কারাদণ্ড ও 3,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেয় আদালত। গত 2018 সালের 27 অক্টোবর চরদৌলদিয়া আইনউদ্দিন ব্যাপারী পাড়ার খাল থেকে মঞ্জুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ডিজিটাল ভূমি জরিপের ক্ষেত্রে কেউ অধিকার বঞ্চিত হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ডিজিটাল ভূমি জরিপ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, দেশকে এগিয়ে নিতে ও প্রধানমন্ত্রীকে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা উপহার দিতে কাজ করে যাচ্ছেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সহ অনেকে। এবার উপজেলা নির্বাচনের খবর। গাজীপুরের কালিয়াকৈরে প্রচার প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদের নির্বাচনে ভোটের মাঠ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছে, ভোটারদের ধারে ধারে দিচ্ছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন শিকদারের পক্ষে আনারস প্রতীকের ভোট চেয়ে মত বিনিময় সভা করেছেন সমর্থকরা। গাজীপুরের জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাইক পাড়ার শাখার সভাপতি শফিউদ্দিন মৃধার সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশাররফ, কালিয়াকৈর প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, স্থানীয় চেয়ারম্যান শাকিল মোল্লা, মালিক সমিতির বাইটপাড়া শাখার সভাপতি বেনজির আহমেদ শিকদার সহ অটো টেম্পোর চালক ও মালিকগণ। মুন্সিগঞ্জের লোহজং উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী বিএম শোয়েব গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বুধবার সকালে উপজেলার গাউদিয়া ও মেদিনী মণ্ডলী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে উঠান থেকে বৈঠক করেন তিনি। এরপর বিকেলে লৌহজং টেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে রাজ্জাক কমপ্লেক্সের সমাবেশ আয়োজন করা হয়। শাহ আলম লিটু ব্যাপারীর সভাপতিত্বে ও মোহাম্মদ শফিকুর রহমান মাতবরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব সিআইপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ নোমান মিয়াসহ অনেকে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। জাপান ভিত্তিক সংগঠন চট্টগ্রাম এওটি সেলোমনি সোসাইটির এজিএম সম্পন্ন হয়েছে। নগরীর একটি কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এওটিস নিউ দিল্লি অফিসের জেনারেল ম্যানেজার ইজি টেসিমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা একে মোয়াজ্জেম হোসেন ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সালিম উদ্দিন। এম জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করা হয় এবং নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আগামী কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। জানাবো খেলার খবর।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আইসিসি টি-20-তে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশের দল। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন দলের সদস্যরা। এ সময় আসরে ভালো খেলার আশা প্রকাশ করেন ক্রিকেটাররা। এবারের বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর 10 জন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাতুরু সিংহের শিশুরা। 13 জন তৃতীয় ম্যাচে কিংস্টাউনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপ পর্বে শেষ ম্যাচে 16 জন নেপালের বিপক্ষে লড়বে শান্ত তাসকিনরা। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। শেষ করব এক ক্রিকেট ব্যাটার গ্রাম এর খবর জানিয়ে। অজয় পাড়াকের একটি গ্রামের নাম বিন্না। গ্রামটিকে এখন সবাই চেনে ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের অবহেলিত এই জনপদ বিন্না। আধুনিকতার কোনো ছাপ পড়েনি এখনও এই জনপদে, তবুও বসে নেই এখানে সংগ্রামী নারী পুরুষ। আধুনিক সভ্যতার ছোঁয়া তেমন না লাগলেও এই গ্রামকে অনেকেই চেনেন আবারও ব্যাট কালামের গ্রাম হিসেবে। আর ক্রিকেট ব্যাট তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এখানের হাজারো মানুষের। তৈরি ক্রিকেট ব্যাট তৈরি যাচ্ছে আবার বিদেশের মাটিতেও। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। দীর্ঘ কয়েক যুগ থেকেই কাঠ ব্যবসা সমৃদ্ধি অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিত নেসারাবাদের ইন্দেরহাট সহ বিন্না, জিলবাড়ি, চামিডুবি, উড়িবুনিয়া, পঞ্চবটি ও বলদিয়া সহ অন্তত আরও 15টি গ্রাম। আর এসব নিভৃত গ্রামেই গড়ে উঠেছে অসংখ্য ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। বর্তমানে কারখানার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধ শতকেরও বেশি। ক্রিকেটটা উৎপাদন ভালো করলে, বেশি করলে মোটামুটিভাবে চলবে ভালোই। কাজে মনে করেন 200 পিস মাল বানাইলে আমি যে প্রোডাকশন মজুরি ধরেন 500 থেকে 600 টাকা ইনকাম। বেতন আছে 5000, 10000, 11000, 6000, মানে বিভিন্ন কাজে বিভিন্ন বেতন। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে অন্তত আরও 2.5 থেকে 3000 মানুষ। প্রতিদিন এসব গ্রাম থেকে শত শত ব্যাট তৈরি করে পাঠানো হচ্ছে ঢাকাসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জামের দোকানে, যেখান থেকে দেশের শতকরা 70% ব্যাটের চাহিদা পূরণ হয়। যাইবে লঞ্চে, যাত্রাবাড়ি যাইবে, গুলশান যাইবে, মানে একখানে যাইবে। কানাডার হেলিপ্যাড শহরে সম্মিলনে আমাকে পুরস্কৃত করে। ব্যাট শিল্পের সাথে জড়িত এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রয়োজনীয় পরামর্শ ও ঋণ দেয়া হচ্ছে বলে জানালেন এই বিসিক কর্মকর্তা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এটা আরো কিভাবে বাড়ানো যায়। আমরা উদ্যোক্তাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনাদের যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে আপনারা বিসিকে আসবেন, আমাদের ডিএম স্যারের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ব্যাট শিল্পকে টিকিয়ে রাখতে হলে এই খাতে পর্যাপ্ত ঋণ সুবিধা, সরকারি পৃষ্ঠপোষকতা, কাঁচামালের মূল্য কমানো সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল নিউজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। যুদ্ধ নয়, শান্তি চাই আবারও বলেন প্রধানমন্ত্রী। জনসংখ্যাকে সম্পদে রূপান্তর কাজ করছে সরকার। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড লু। জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করার প্রত্যয়। এবং 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।